গাইস আইটি ইম্পর্টেন্ট কথা বলি, তো ডেনমার্কে যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার 2 লাখ টাকা লস। আর যদি অস্ট্রেলিয়ার ভিসা রিজেক্ট হয়ে যায় তাহলে 4.5 লাখ টাকা লস। সো ডেনমার্কে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় না, অস্ট্রেলিয়াতে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে 4 মাসের 6 মাসের। সো ডেনমার্কে সুযোগ সুবিধা আছে, অস্ট্রেলিয়া তো তেমন আছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় আসবেন তার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু আজকে ভিডিওতে সুযোগ সুবিধা দুইটাই বললাম, যে অস্ট্রেলিয়ার কিছু রকম সুযোগ সুবিধা, তারপর হচ্ছে ডেনমার্কের কিরকম সুযোগ সুবিধা। তো পুরো ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোথায় আসা আপনার উচিত হবে। সো আমি বলবো যে পুরো ভিডিও দেখেন, আসলে আপনি নিজে চিন্তা করেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে, যাদের বাজেট কম, যাদের হচ্ছে পিআর লাগবে, তাদের ইনকাম বেশি লাগবে। তো গাইজ ডেনমার্কে যারা যাবেন মানে ব্যাচেলর প্রোগ্রামে বাংলাদেশ থেকে, তাদের টোটাল কত লাখ টাকা খরচ যাবে, আর তাদের আইএলস এর রিকোয়ারমেন্ট কত লাগবে, তারপর হচ্ছে কোন কোন ইউনিভার্সিটিগুলো বেস্ট, দেন হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট কি দেখানো লাগে কিনা, দেন হচ্ছে লিভিং কস্ট, পিআর, ইনকাম, এ টু জেড। আমি জাস্ট পার্ট ওয়ানে জাস্ট ডেনমার্ক নিয়ে আলোচনা করবো, পার্ট টুতে জাস্ট সারসংক্ষেপ দিব অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া নিয়ে অলরেডি অনেকবার বলে ফেলছি। তারপর একটু জাস্ট কম্পারিজন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই স্পেশাল এই কারণে যে আপনারা অনেকে কমেন্ট করছিলেন এবং পেজে মেসেজ দিছিলেন যে ভাই আমাদের যাদের বাজেট কম, আমরা কি অস্ট্রেলিয়াতে আসবো নাকি ডেনমার্কে আসবো, আর ডেনমার্ক অস্ট্রেলিয়ার সাথে একটা কম্পারিজন ভিডিও করেন যে কোথায় গেলে ভালো হবে, কোথায় জব ম্যানেজ করা ইজি হবে, পিআর পাওয়ার টাফ হবে না, প্লাস হচ্ছে ভালো একটা ইনকাম করা যাবে। আমাদের যাদের বাজেট কম তারা কি ডেনমার্ক আসা উচিত হবে নাকি আমাদের অস্ট্রেলিয়া যাওয়া উচিত হবে, এই সম্পর্কে একটু যদি ক্লিয়ার করতেন তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম। যেহেতু সামনে ইনটেক গুলো আছে, তাহলে আমরা ইনটেক গুলো ক্যাচ করতে পারবো। এটা শুধু হচ্ছে ব্যাচেলরদের নিয়ে, সো মাস্টার্স এবং স্পাউস বিষয় সেটা অন্যদিন নিয়ে আসবো ভিডিও টপিকটা। সো আজকের টপিকটা আমি আলোচনা করবো যে আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলির সন্তান হয়ে থাকেন তাহলে আপনার জন্য কি ডেনমার্ক বেস্ট নাকি অস্ট্রেলিয়া বেস্ট। যাদের বাজেট কম আছে বা যাদের পিআরের চিন্তা আছে, ইনকামের ইন্টেন্স আছে যে ইনকাম একটা করে ভালো প্লাস পিআর লাগবে, তারা কোথায় যাওয়া উচিত। সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড আলোচনা করবো, অনেক কিছু জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান, আমাকে উৎসাহ করবেন। ইনশাল্লাহ আমি সেই ধরনের ভিডিও বানাবো লেজিট ইনফরমেশন দিয়ে। তো আমরা শুরু করবো প্রথম পার্ট হচ্ছে আমাদের ডেনমার্ক নিয়ে। আমরা যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএতে যাই, আমাদের স্বাভাবিকভাবে আমরা হচ্ছে ইন্টার পরীক্ষার পরে অ্যাপ্লাই করতে পারি, ইন্টার পরে আমরা আসতে পারি ব্যাচেলর প্রোগ্রামে। বাট ডেনমার্ক কয়েকটা দেশ আছে যেগুলো হচ্ছে আপনাকে ইন্টার পরীক্ষার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরও আপনাকে অনার্সের 1 বছর শেষ করতে হবে বাংলাদেশ থেকে, যেটাকে 13 ক্লাস বলে। সো আপনি 13 ক্লাস যখন আপনার কমপ্লিট হবে, দেন হচ্ছে আপনি ডেনমার্কে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এখন যখন আপনার 13 ক্লাস কমপ্লিট, দেন হচ্ছে আপনি ডেনমার্ক সহ কয়েকটি ইউরোপের কান্ট্রি আছে যেগুলোতে আপনার ইন্টার শেষ করার পর অনার্সের 1 বছর কমপ্লিট করতে হয়, দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করার সুযোগটা দেবে। এখন ডেনমার্কে হচ্ছে আইএলস স্কোরটা কত লাগে ব্যাচেলরের ক্ষেত্রে, ধরেন এটা হচ্ছে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। ধরেন অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো রিকোয়ারমেন্ট অনেক হাই, আবার কিছু সাবজেক্ট আছে ইউনিভার্সিটির যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অনেক হাই। যেমন আমি নার্সিং এর কথা বললে অস্ট্রেলিয়া নার্সিং এ 7 লাগে। তারপর অস্ট্রেলিয়ার হচ্ছে কিছু ইউনিভার্সিটির, বেশিরভাগ ইউনিভার্সিটির কোর্স যেটা সোশ্যাল ওয়ার্ক, ওইখানে 7 লাগে। সো এটা ডিপেন্ড করে। যেমন আবার আইটিতে লাগে 6.5, আপনি যে ইউনিভার্সিটি পড়েন না কেন। সো এটা হচ্ছে ডিপেন্ড করে, কিছু ইউনিভার্সিটিতে হাই রিকোয়ারমেন্ট থাকে, কিছু ইউনিভার্সিটির সাবজেক্টে হাই রিকোয়ারমেন্ট থাকে আইএলসে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন, আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন তার উপর ডিপেন্ড করে আইএলস স্কোর। যদি কমেন্ট্রিতে অ্যাপ্লাই করেন, কমেন্ট্রিতে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে আপনার 6.5 লাগবে। আপনি যদি আইবিএতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার 7 লাগবে। কোপেনহেগেনে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার 7 লাগবে। সো এটা ডিপেন্ড করে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন। তবে ডেনমার্কে একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রিকমেন্ড একটু কম লাগে। ওরা হচ্ছে হাই রিকমেন্ড চাই না, ওরা হচ্ছে আপনার 6 হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 6 ওভারঅল 6। একটা কথা বলে নিই, একটা তথ্য দিয়ে রাখি, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ডেনমার্কে কোন ইউনিভার্সিটিতে আইএলস এর কত স্কোর লাগে, তারপর সিজিপি কত লাগে, জিপিএ কত লাগে, আপনারা জানতে চাচ্ছেন। সো এটা একটা ওয়েবসাইট আছে, স্টাডি ইন ডেনমার্ক। জাস্ট ক্রোম ব্রাউজার বা গুগলে যাইয়া সার্চ দিবেন, ওইখানে একটা ওয়েবসাইট আসবে, ওইখানে আপনারা ঢুকবেন, আপনি যে ইউনিভার্সিটি পড়তে ইচ্ছুক ডেনমার্কের ওই ইউনিভার্সিটি লিখে সার্চ দিবেন, দেখবেন ওইখানে ইউনিভার্সিটিটা চলে আসবে। তো ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার যে পছন্দের সাবজেক্ট যেটা আছে ওইটা সার্চ দিবেন, তো ওই সাবজেক্টটা চলে আসলে ওইখানে ফুল ডিটেলস দেওয়া আছে যে আপনার আইএলস স্কোর কত লাগবে, আপনার জিপিএ কত লাগবে, আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, সব এখানে উল্লেখ করে দেওয়া আছে।
আপনি জাস্ট স্টাডি ইন অ্যাব্রোড এটা জাস্ট ক্রোমে সার্চ দিবেন, দেন চলে আসবে ওয়েবসাইটটা। দেন আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবেন। আপনি দেখতে পারবেন যে আপনার কত রিকোয়ারমেন্ট আইএলটিএস এর লাগবে, কি কি রিকোয়ারমেন্ট লাগবে, জাস্ট সবকিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট একটু ফাইন্ড আউট করবেন। দেন আমরা বলি প্রাইভেট আর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একটু পার্থক্য বলি ডেনমার্কের। তো গাইস এখান থেকে একটা তথ্য শেয়ার করি। তো গাইস এখানে আমি জাস্ট আপনাদেরকে প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটির পার্থক্যটা একটু বলি ডেনমার্কে। ধরুন আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেন ডেনমার্কের, সেক্ষেত্রে হচ্ছে আপনার 4 বছর পরে ওরা আপনাকে ওয়ার্ক পারমিট দিবে মাত্র 6 মাসে। আর মানে ওয়ার্ক পারমিট দিবে মাত্র 6 মাসে, যেটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে টিআর বলি, টেম্পোরারি রেসিডেন্সি। সো এখানে আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করেন ডেনমার্ক থেকে, সেক্ষেত্রে ওরা আপনাকে 6 মাসের টেম্পোরারি রেসিডেন্সি দিবে। কিন্তু আপনি যখন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবেন ডেনমার্কে, সেক্ষেত্রে ওরা আপনার 4 বছর পড়াশোনা শেষে ওরা আপনাকে 3 বছরের ওয়ার্ক পারমিট দিবে, আই মিন টেম্পোরারি রেসিডেন্সি দিবে। 3 বছরের মধ্যে আপনাকে যে কোনো একটা জব ম্যানেজ করতে হবে অস্ট্রেলিয়ার মতো। সো যদি আপনি 3 বছরের একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পর যদি আপনি একটা জব ম্যানেজ করতে পারেন, তখন আপনি পিআর এর জন্য আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কে। সো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য জাস্ট আরেকটা বলি, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি একটু কম, পাবলিক ইউনিভার্সিটির টিউশন ফি একটু বেশি ডেনমার্কে। সো আপনাকে দেখে শুনে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে যে কোন ইউনিভার্সিটির টিউশন ফি বেশি, কোন ইউনিভার্সিটির টিউশন ফি কম, আপনার বাজেট অনুযায়ী তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমার সাজেশন থাকবে যারা হচ্ছে ডেনমার্কে অ্যাপ্লাই করার জন্য আগ্রহী, তারা হচ্ছে আপনারা পাবলিকে করাটা বেস্ট। কারণ পাবলিকে করলে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, অন্যান্য অপরচুনিটিও আছে। সো কিন্তু প্রাইভেটে 2-3টে অপরচুনিটির মধ্যে একটা হচ্ছে যে আপনার যাদের আইএলটিএস স্কোর কম তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। আর পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে হচ্ছে কি আপনার আইএলটিএস স্কোর 6.5 লাগবে, নো ব্যান্ড লেস দেন 6 লাগবে মাস্ট। তাহলে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কের। সো এখন আমি আপনাদেরকে বলি যে আপনাদের ডেনমার্কে আসতে কত টাকা লাগবে টোটাল স্টুডেন্ট বিষয় ব্যাচেলর প্রোগ্রামে। ধরেন ডেনমার্কে যদি আমি বলি একজন স্টুডেন্টের নর্মালি 2025 সালে ইনটেক তো শেষ, আপনি এখন পারবেন না, কারণ সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন থাকে মার্চের 3-4 তারিখ পর্যন্ত। তো অলরেডি মার্চ মাস তো শেষ হয়ে গেছে, সো আপনি এখন পারবেন না। বাট ফেব্রুয়ারি ইনটেকের একটা ইনটেক আছে, সো ওইটা হচ্ছে জাস্ট পাবলিক ইউনিভার্সিটি ইনটেক। সো ওইটা জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন থেকে প্রিপারেশন নেন। ওইটা শুরু হবে আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয় এই ফেব্রুয়ারি ইনটেকেরটা। সো যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক, আচ্ছা যারা হচ্ছে আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক ডেনমার্কে, তারা হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটির একটাই ইনটেক থাকে, সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেক। সো আপনারা সেপ্টেম্বর থেকে এটা শুরু হয়, আপনারা সেপ্টেম্বর থেকে ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি দুটো ইনটেক থাকে, একটা হচ্ছে সেপ্টেম্বর, একটা হচ্ছে ফেব্রুয়ারি। তো অলরেডি সেপ্টেম্বর ইনটেক ক্লোজ হয়ে গেছে, ডেডলাইন শেষ, মার্চের 3-4 তারিখে ডেডলাইন শেষ হয়ে গেছে। সো আরেকটা ইনটেক আছে ফেব্রুয়ারিতে। সো যারা হচ্ছে নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করবেন 26 সালে, সো তারা হচ্ছে এখন থেকে প্রিপারেশন নেন, ডকুমেন্টস রেডি করেন। আর আমি আপনাদেরকে বলি যে ডেনমার্কে আসতে কত লাখ টাকা লাগবে একজন স্টুডেন্ট ব্যাচেলর প্রোগ্রাম আসলে। দেখেন 2024 সালে যারা গেছে, আমার ফ্রেন্ড কয়েকটা গেছিল, তো ওটা টোটাল খরচ গেছে 6.5 লাখ টাকা। এখন আপনার কত যাবে 2026 সালে? ধরেন আপনি 2026 সালে ব্যাচেলর প্রোগ্রামে যদি ডেনমার্কে যান, তাহলে আপনার টোটাল একদম হাইয়েস্ট খরচ যাবে 7 লাখ টাকা, আর সর্বনিম্ন খরচ যাবে আপনার 6 লাখ টাকা। এখন আপনাকে বলি, আপনার যে এজেন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, সেই এজেন্সির আপনার থেকে 1-2 লাখ টাকা নিবে, এখানে খরচ আছে। দেন হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করতে প্রায় 50-60 হাজার টাকার মতো যায়। তারপর হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই সময় একটা খরচ আছে, তো ওইখানে প্রায় 1-2 লাখ ওইখানে ধরে। তারপর আপনার ভিসা ফি, তারপর হচ্ছে এম্বাসি ফি, ওগুলা মিলে টোটাল হচ্ছে ভিসা ফি, এম্বাসি ফি সবকিছু মিলে আপনার 5 লাখ টাকার মতো যায় খরচ, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনার 1 লাখ টাকার মতো হচ্ছে আপনার টিকিট ভাড়া, ঠিক আছে। আপনার এয়ারলাইন্সের যে টিকিটটা নেবেন, সেই টিকিট ভাড়া প্রায় 1 লাখের মতো কাছাকাছি পড়ে। আর আপনার শপিং এর জন্য আমি ধরেন 50-60 হাজার টাকা। সো আবার আপনার অন্যান্য কস্ট থাকে না, ধরো আপনার এক্সট্রা কিছু মানি নিতে হয়, টাকা নিতে হয়। তো আমি সব মিলিয়ে ধরলাম আপনার 6.5 লাখ বা 7 লাখ টাকাই ধরলাম, মানে 6.5 লাখের বেশি যায় না, বাট আপনি 7 লাখ টাকা ধরে রাখতে পারেন ব্যাচেলর জন্য। বাট একটা জিনিস মজার বিষয় সেটা বলি, ডেনমার্ক হচ্ছে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় না, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আপনি যদি স্টুডেন্ট বিষয়ে ব্যাচেলর প্রোগ্রামে ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে না, কারণ ওরা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট চায় না। ব্যাংক স্টেটমেন্ট কখন চায়? ব্যাংক স্টেটমেন্ট চাই আপনার স্পাউসে যখন আপনি অ্যাপ্লাই করবেন ব্যাচেলরে কিংবা মাস্টার্সে, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে আপনার থেকে ব্যাংক স্টেটমেন্ট ওই একজনের চাবে যে
স্পাউসে আসবে, তার ব্যাংক স্টেটমেন্ট চাইবে। বাট অত বেশি দেখানো লাগে না, লাইক হচ্ছে আপনার 12-13 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, হয়ে যাবে। তবে ডেনমার্কের সুবিধা অসুবিধা আমি একটু আলোচনা করি, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। তবে আমি একটু বলি ডেনমার্কে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে। ডেনমার্কে দেখেন, আমাদের অস্ট্রেলিয়াতে হচ্ছে 24 আওয়ার্স কাজ করতে পারে একটা স্টুডেন্ট, ব্যাচেলর যারা আসে। তো ডেনমার্কে যেটা অ্যাপ্লাই, ডেনমার্কের স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে, কত ঘন্টা পায়, সেটা যদি বলি, সেটা হচ্ছে যে ডেনমার্কে যদি একটা ব্যাচেলর স্টুডেন্টে যায়, সে সপ্তাহে কাজ করতে পারবে 20 ঘন্টা, বাট মাসে কাজ করতে পারবে সে 90 ঘন্টা। সো আমাদের হচ্ছে অস্ট্রেলিয়াতে সপ্তাহে 24 ঘন্টা হচ্ছে আপনার এক সপ্তাহে 24 ঘন্টা, আর ডেনমার্ক হচ্ছে আপনাকে এক সপ্তাহে 20 ঘন্টা কাজ করার পারমিশন দিবে, আর মাসে হচ্ছে আপনাকে 90 ঘন্টা কাজ করার পারমিশন দিবে। আর যদি আমি পার আওয়ারের কথা চিন্তা করি যে ডেনমার্কে আপনাকে পার আওয়ার কত দিবে আর অস্ট্রেলিয়াতে কত দিবে, সেটা যদি হিসাব করি, ধরেন ডেনমার্কে আপনাকে পার আওয়ার দিবে 135 থেকে 140 বা 145 ক্রোনা, আর আপনাকে অস্ট্রেলিয়াতে দিবে পার আওয়ার হচ্ছে, সিডনির কথা আমি বলি যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট সিডনিতে যায়, তো সিডনিতে আপনাকে 45, 40, 50 এরকম সামথিং দেয়, আর বেশিও দেয়। এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের জব করতেছেন, কোথায় জব করতেছেন, তার উপর ডিপেন্ড করে। বাট ট্যাক্সে জব করলে নর্মালি আপনাকে 40 করে দেয়, 50 করে দেয়, 45 করে দেয়। এটা ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে জব করতেছেন, কোন ফিল্ডে আপনি জব করতেছেন, সিডনিতে, অস্ট্রেলিয়া সিডনিতে বা মেলবোর্নে। বাট আপনি যদি ডেনমার্কে জব করেন ব্যাচেলরে যাইয়া, তো আপনার হচ্ছে পার আওয়ার আপনাকে 135 থেকে 140 করে দিবে ক্রোনা, মানে 140 ক্রোনা আপনি পার আওয়ার পাবেন। তো আপনি যদি 140 ক্রোনা যদি পার আওয়ারে পান, মাসে আপনার দাঁড়ায় প্রায় 11,500-12,000 সামথিং এরকম আসে, মানে 11,500-12,000 ক্রোনা আপনি মাসে ইনকাম করতে পারবেন 90 ঘন্টা কাজ করে ট্যাক্সে, মানে লিগেল ওয়েতে, যেটা হচ্ছে ডেনমার্কের ইনকাম। তো এখন আমি বলি, আপনি যদি মাসে 12-13,000 ক্রোনা, এখন আমি আপনাকে বলি আপনি যদি মাসে 12-13,000 ক্রোনা যদি ইনকাম করেন ডেনমার্কে, সেক্ষেত্রে আপনার কত খরচ হয়, কত থাকে। ধরেন আমাদের অস্ট্রেলিয়াতে একটা জিনিস আমার কাছে মজা লাগে, সেটা হচ্ছে ধরেন আমরা উবার করি যারা, মাঝে মাঝে আমাদের উবারে হচ্ছে ট্যাক্স কাটে, বছরে একবার কাটে, ঠিক আছে। তো বছরে যা কাটে কিন্তু আমাদের এখান থেকে তেমন একটা গায়ে লাগে না, মানে অস্ট্রেলিয়াতে ট্যাক্সটা খুব কম কাটে, অত বেশি কাটে না। বাট অন্যান্য দেশেতে মনে হয় যে আমার কাছে ট্যাক্স খুব বেশি কাটে, যেমন কানাডাতে খুব ট্যাক্স কাটে, ইউএসএতে খুব ট্যাক্স কাটে, ইউকেতে খুব ট্যাক্স কাটে, আবার ডেনমার্ক ও ইউরোপ কান্ট্রিগুলোতে অনেক বেশি ট্যাক্স কাটে। যেমন হচ্ছে কি আমি বলি, আপনি যদি মাসে 12,000 ক্রোনা ইনকাম করেন একজন ব্যাচেলর স্টুডেন্ট ডেনমার্কে, ওইখান থেকে 36 থেকে 45% ট্যাক্স কেটে রাখবে ডেনিশ সরকার। সো ওরা হচ্ছে আপনি যদি 12,000 ক্রোনা ইনকাম করেন, ওরা এখান থেকে 3,000 ক্রোনা কেটে রেখে দিবে, তখন আপনার ইনকাম আপনার কাছে থাকবে 9,000 ক্রোনা। তখন আপনি ওই 9,000 ক্রোনা দিয়ে আপনার বাকি খরচগুলো চালাবেন, লাইক হচ্ছে আপনার বাসা ভাড়া যাবে 35 থেকে 4,000 ক্রোনা ম্যাক্স, মানে বেশিরভাগ সময় 4,000 ক্রোনা নিচে পাবেন না, 4,000 ক্রোনায় যাবে। তারপর হচ্ছে যে আপনার খাওয়া দাওয়া যাবে প্রায় 500 ক্রোনার মতো যায়, খাওয়া দাওয়া ডিফেন্ড করে। তো তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া যাবে 2,000 ক্রোনা, তো এখানে 4,000, 2,000, 6,000। তারপর হচ্ছে আপনার যাতায়াত খরচ 500 ক্রোনা, মোবাইল বিল ওগুলো 500 ক্রোনা, তো 6,000, আর এখানে হচ্ছে 500 মাসে 1,000, 7,000 ক্রোনা, টোটাল হচ্ছে আপনার 7,000, 7,000 ক্রোনা ওইখানে যাবে, আর আপনার সেভ থাকবে 1,500 ক্রোনার মতো, ঠিক আছে। এখন এইটা হচ্ছে আপনি যা ইনকাম করবেন ট্যাক্সে, ওই 12,000 থেকে আপনার 7,000, 7,500 চলে যাবে, আর আপনার থাকবে 1,500 অথবা 2,000 ক্রোনা থাকবে আপনার কাছে, মানে জমা সেভিংস আর কি। বাট আপনি চাইলে সব দেশে এটা পসিবল, আপনি চাইলে একটা ক্যাশ জব করতে পারেন ডেনমার্কে, ধর আপনি যেটা ক্যাশ জব ম্যানেজ করতে পারেন, তখন আপনার আলাদা, ওইটা হচ্ছে আপনার আলাদা ইনকাম। আপনি চাইলে ওই ইনকামটা, যে ইনকামটা করবেন সেটা হচ্ছে আপনি ডিপেন্ড করে আপনি কত ঘন্টা কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করে। তো ওইখানে হচ্ছে আপনার আলাদা ইনকাম, সেখানে আপনি 4,000, 5,000 ক্রোনা ইনকাম করতে পারেন। তো আপনি চাইলে ওই টাকাটা সেভ করতে পারেন, এই যখন আপনি ট্যাক্সের টাকাটা আপনি এখানে খরচ করতে পারেন। আপনি যেটা ক্যাশ জব ম্যানেজ করতেছেন, ওই টাকাটা আপনি আপনার টিউশন ফির জন্য সেভ করতে পারেন। তবে ডেনমার্কে টিউশন ফি ম্যানেজ করা সহজ আবার কঠিন দুইটাই। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি যে দেশে যান না কেন, সেটা অস্ট্রেলিয়া হোক, ইউএসএ হোক, কানাডা হোক, বা ইউরোপের কান্ট্রি হোক, ডেনমার্কই হোক, আপনি ম্যানেজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন অবশ্যই ম্যানেজ করতে পারবেন। তবে এমন ইউনিভার্সিটিতে যাবে না যেগুলো টিউশন ফি আকাশ চুম্বি, তাহলে ওগুলোতে ম্যানেজ করতে পারবেন বাট পড়াশোনা হবে না। আপনাকে কিছু ইউনিভার্সিটি চুজ করতে হবে যেগুলো টিউশন ফিও কম, পড়াশোনার প্রেশারও কম দেয়,
আপনি রিল্যাক্স মাইন্ডে মোটামুটি পড়াশোনা করতে পারবেন, টিউশন ম্যানেজ করতে পারবেন, বাসায় মোটামুটি সাপোর্ট দিতে পারবেন। সো আপনাকে ওইরকম ইউনিভার্সিটি চুজ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করাটা উচিত হবে আমি মনে করি। তো এই হলো আপনাদেরকে বললাম যে ডেনমার্কের খরচ, ইনকাম। এবার আমরা বলি পিয়ারের কথা। ডেনমার্কে পিয়ার পাওয়া কি আসলে কঠিন নাকি সহজ? ধরেন আপনি ডেনমার্কে 4 বছর কোর্স করলেন ব্যাচেলর, 4 বছর কোর্স করার পর ওরা আপনাকে 3 বছরের টিয়ার দিবে। তো 3 বছরের টিয়ারের মধ্যে আপনাকে যে কোনো একটা জব ম্যানেজ করতে হবে। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্ট রিলেটেড একটা জব ম্যানেজ করতে হবে। যখন আপনি জব ম্যানেজ করবেন, দেন হচ্ছে ওই 3 বছরের মধ্যে যখন জব 3 আর এখানে 4, 7 বছর, ওই 2 বছর আপনাকে ওরা হচ্ছে 2 বছর আপনার জব এক্সপিরিয়েন্স দিবে। মানে আপনি যে ক্যাটাগরি জব ম্যানেজ করছেন ওই ডেনমার্কে ওই ক্যাটাগরি 2 বছরের জবের একটা এক্সপিরিয়েন্স দেখাতে হবে ওই ড্যানিশ সরকারকে। যখন আপনি 2 বছরের একটা জবের এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন, দেন হচ্ছে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করলে আস্তে আস্তে এলিজিবল হয়ে যাবেন। সো নর্মালি হচ্ছে 9 থেকে 10 বছর লাগে ডেনমার্কে পিআর এর জন্য, যেটা অস্ট্রেলিয়াতে কয় বছর লাগে আপনাদের অনেকে প্রশ্ন করেন অস্ট্রেলিয়াতে কয় বছর লাগে। অস্ট্রেলিয়াতে স্টেট ডিপেন্ড করে, আপনি কোন সাবাবে থাকতেছেন, কোন স্টেটে আপনি বসবাস করতেছেন তার উপর ডিপেন্ড করে। যেমন ডারউইনে যারা বসবাস করে তারা হচ্ছে 5 বছরের পিআর পেয়ে যায়। ডারউইনে যারা বসবাস করে অস্ট্রেলিয়া তারা হচ্ছে 5 বছরের পিআর পেয়ে যায়, কারণ ডারউইন হচ্ছে গ্রাম এরিয়া, যার কারণে এখানে মানুষ থাকে কম, কারণ এখানে একটু অনেক রিস্ক, মানে সাপটা অন্যান্য জিনিসের রিস্ক থাকে, তো যার কারণে মানুষ থাকতে চায় না। আর ওইদিকে যোগাযোগ ব্যবস্থা সবকিছু একটু মানে মেলবোর্ন থেকে অনুন্নত, মানে অতটা উন্নত না। সো ডারউইন, তাসমানিয়া এগুলোতে আপনি 6-7 বছরে পিআর পেয়ে যাবেন, বাট মেলবোর্ন, সিডনিতে পিআর পাওয়া খুব টাফ, লাইক 12 বছর 14 বছর লাগবে মেলবোর্ন সিডনি থেকে পাইতে হইলে। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি 7-8 বছর পিআর পাওয়ার যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ফার্ট এডিলিটে পড়াশোনা শেষ করার পর ওইখানে জব একটা ম্যানেজ করলে আপনি 7-8 বছরে পিআর পেয়ে যাবেন। সেটা ফার্টে হোক, অ্যাডিলেটে হোক, বা অন্যান্য অঞ্চল যেগুলো আছে অস্ট্রেলিয়া সেগুলোতে হোক। সো ফার্ট এডিলিটে বেশি যায় মানুষ, যখন মানুষের ব্যাচেলর কমপ্লিট হয়ে যায় বা মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, যখন মানুষ টিয়ার নেয় তখন মানুষ আস্তে ফার্টে শিফট হয়ে যায় বা অ্যাডিলেটে শিফট হয়ে যায়। ডেনমার্কে ব্যাচেলরে অ্যাপ্লাই করতে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না। আর ডেনমার্কে লাস্টে যে কথাটা বলবো, লাস্টে যে পয়েন্টটা বলবো, ডেনমার্কে কিন্তু আবার বিশেষ ইন্টারভিউ আছে। তো গাইস সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, টাটা, আসসালামু আলাইকুম।